ঈশানীকে হসপিটালে ভর্তি করে সুস্থ করে তুলল বাণী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাণী রেগেমেগে বিক্রমদেবকে বলছে, বিক্রমদেব আপনি বুঝতে পারছেন আপনি খুন করতে যাচ্ছেন। বিক্রম তখন সরাসরি বলছে যে হ্যাঁ আমি তো খুন করতে যাবই, ওই কাগজটা আমার চাই, ওই কাগজটা না পেলে না আর তোমাদের কাউকে আমি বাঁচাবো না। বিক্রম তো এবার সেখানে থাকা গুন্ডাদেরকে বলছে যে এই ওদেরকে সকলকে মারো। গুন্ডাগুলো তো এবার তাড়াতাড়ি করে ছুটে এসেছে মারবে বলে। পিনাকি তো একের পর এক গুন্ডাদের মেরে শুইয়ে দিচ্ছে। অনিরুদ্ধও তো এবার গুন্ডাদেরকে মারা শুরু করেছে। বেশ কিছুক্ষণ মারপিট করার পর একটা গুন্ডা তো অনিরুদ্ধকে বেশ ধরে অনেকক্ষণ ধরে মারতে শুরু করেছে। বিক্রম তো এবার সেই সমস্ত কিছু দেখে একার মতন একা বলছে বলছে যে অনেক বীরত্ব দেখেছি তোমার অনিরুদ্ধ, এবার তোমরা বুঝবে যে এই বিক্রমদেব কি জিনিস। তোমাদের সকলকে গ্যাসে বন্ধ করে আমি মারবো। বিক্রম তো এবার গুন্ডাগুলো সকলকে বলছে যে নিয়ে যাও, এদের সকলকে বেঁধে ধরে বেঁধে নিয়ে যাও। সব গুন্ডাগুলো তো এবার বিক্রমদেবের কথা মতন পিনাকিকে গিয়ে চেপে ধরেছে, অনিরুদ্ধকেও ধরেছে। এবার সকল গুন্ডারা মিলে অনিরুদ্ধ, পিনাকি আর বাড়ির সকলকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে আর দরজা বন্ধ করে দেয়। বিক্রমদেব তো এবার বাইরে একার মতন একা বকছে, বলছে আমার পেছনে লেগেছিলিস তো তোরা, এবার বিষাক্ত গ্যাসে তোরা সকলে শেষ হয়ে যাবি। আমার কাগজ চুরি করা, এবার তোরা বুঝবি এর ফল কি হয়। বিক্রমের তো এবার যেমন কথা তেমন কাজ। বাণীতে যেই ঘরে আটকে রেখেছে ওই ঘরের মধ্যে তো গ্যাস ছেড়ে দেয়, বিষাক্ত গ্যাস। সকলের তো এবার কষ্ট হচ্ছে, ওই গ্যাসে কেউ দম নিতে পারছে না। ওর ভেতরে তো মৌলি আর নয়নতারাও পর্যন্ত ছিল। বাড়ির সকলের যেন শ্বাস বন্ধ হয়ে হয়ে আসছে, দমই নিতে পারছে না কেউ। পিনাকি তো গেটে জোরে জোরে ধাক্কা মারছে, বলছে এই বিক্রমদেব তুই দরজাটা খোল একবার, তোকে আমি দেখে নেব। এবার সকলের কষ্ট দেখে অনিরুদ্ধ আর পিনাকি তো জোরে জোরে দরজার গায়ে ধাক্কা দিচ্ছে। এত দরজাতে ধাক্কা দেওয়ার ফলে সেই দরজাটা তো ভেঙে পড়ে যায়। আর বাড়ির সকলে তো একের পর এক বাইরে বেরিয়ে আসে। সকলে বাইরে বেরিয়ে আসার পর ওদের সকলকে দেখে বিক্রমদেব তো পুরো চমকে গেছে। গুন্ডাগুলোকে বলছে যে এরা বাইরে বেরোলে কি করে, ওদেরকে ধর। গুন্ডাগুলো আবারও যখনই অনিরুদ্ধ, পিনাকি সকলকে ধরে মারতে যাবে, ঠিক তখনই তো সেখানে মধুরা পুলিশ নিয়ে চলে এসেছে ওই বাড়িতে। পুলিশদেরকে দেখেই তো বিক্রমদেব গুন্ডাগুলোকে বলছে এই পুলিশ এসেছে, পালা পালা। এবার গুন্ডাগুলো যখনই পালাতে যাবে, পুলিশগুলো তো এবার সব গুন্ডাগুলোকে ধরে ফেলেছে। মধুরা তো এবার বিক্রমের কাছে গেছে, বিক্রমকে গিয়ে বলছে যে বিক্রমদেব তোমার খেলা শেষ। অফিসারও তো এবার গিয়ে বিক্রমকে বলছে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট বিক্রমদেব। বিক্রম তো কথাটা শুনেই পুরো ভয় পেয়ে গেছে। বাণী তো এবার বিক্রমকে বলছে আর কোথাও পালানোর জায়গা নেই বিক্রমদেব। আসলে বাণী আর অনিরুদ্ধ যেদিন রাতেই ওই আসল কাগজটা পেয়েছিল, সেদিনই তো গিয়ে মধুরাকে সেই কাগজটা দিয়ে দেয়। আর মধুরাকে বলে এসেছিল যে যত তাড়াতাড়ি পারবে কোর্ট থেকে অর্ডার বের করে পুলিশ নিয়ে যাতে মধুরা ওদের বাড়িতে চলে যায়। এদিকে বাণী তো এবার বিক্রমদেবকে বলছে বিক্রমদেব তোমার সব পালানোর পথ এবার আমরা শেষ করে দিয়েছি। অনিরুদ্ধ তো তখন বলছে যে হ্যাঁ আমরা কথা দিয়েছিলাম না যে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এই বাড়িতেই হবে। বাণী তো এবার সরাসরি বলছে যে হ্যাঁ আমরা সেই কথাটা রাখতে পেরেছি, এই বাড়ির মালিকের আসল মালিকের কাছে এই আসল কাগজ ফিরে চলে এসেছে। পিনাকিও তো এবার বিক্রমদেবকে বলছে যে তুমি আমাদের পরিবারকে শেষ করতে চেয়েছিলে, আজকে তোমাদের খেলাই শেষ। পিনাকি তো এবার অনিরুদ্ধ আর বাণীকে বলছে অনিরুদ্ধ আর বাণী তোমাদের দুজনের কাছে না আমরা সারা জীবন কৃতজ্ঞ। তোমরা দুজন লড়াই করে এই বাড়ির পৈতৃক ভিটে ফিরিয়ে এনেছো। অনিরুদ্ধ তখন জোর গলায় বলছে যে বাণী এই বাড়ির মেয়ে, তাই জন্য ও এই বাড়ির জন্য সমস্ত কিছু করতে পারে। আর বাণী তুমি তোমার কথা রেখেছো, আমরা এই বাড়িতে রথযাত্রা করব। ঠিক তখনই তো সেখানে তানিয়া একটা ছোট্ট রথ নিয়ে সেখানে চলে আসে। তানিয়া এসে সকলকে বলছে যে আমরা আজকে এখানে রথ টানবো। তানিয়া তো এবার বাণীকে বলছে এবার এই বাড়িতেই রথযাত্রা হবে তাই না মা। বাণী তখন জানায় যে হ্যাঁ মাম্মাম, এবার আমাদের রথযাত্রা এই বাড়িতেই হবে। তানিয়া তখন চিৎকার করে বলছে জয় জগন্নাথ। এদিকে অফিসার তো এবার বিক্রমদেবকে বলছে যে কি হলো বিক্রমদেব চলুন। বিক্রম তো এবার সকলকে থ্রেট করছে, বলছে এরা না আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। আর তোমরা ভাবছো যে এই বিক্রমদেব শেষ, না না কেউ কখনো পারবে না, এই বিক্রমদেবকে শেষ করা এতটা সহজ নয়। আরে আর তোমরা না এই শেষবারের মতন এই বাড়িতে রথযাত্রা করে নাও, পরে কিন্তু আর সুযোগ পাবে না, আমি কথা দিয়ে গেলাম। পানীয় তো উচিত জবাব দিয়ে দেয়, বলছে যতদিন সত্য আছে ততদিন অন্যায় কোনোদিনও জিতবে না। অফিসার তো এবার বিক্রমদেবকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ঈশানী তো এবার ঠাকুরের কাছে গিয়ে খুব করে কাঁদছে, বলছে যে ঠাকুর তোমার জন্য আজকে আমরা সমস্ত কিছু ফিরে পেলাম, তুমি এইভাবে আমাদের পরিবারটাকে আগলে রেখো, আশীর্বাদ করো। হঠাৎ করে তো এবার ঈশানীর কাশি ওঠে। ঈশানী কাশতে কাশতে দেখতে পাচ্ছে যে ওর হাতে রক্ত লেগে আছে।
ঈশানীতে এবার পুরো ভয় পেয়ে গেছে, বলছে আমার হাতে রক্ত, না না এখন এইসব হলে চলবে না, আমার শরীর খারাপ হলে এখন চলবে না, কিছুতেই না। এই বলেই তো ঈশানী তাড়াতাড়ি করে রক্তটা শাড়ির গায়ে মুছে নেয়। তখনই তো সেখানে এবার পিনাকি চলে আসে। পিনাকি এসেই ঈশানীকে বলছে যে তুমি এখানে কি করছো, চলো তোমাকে সকলে নিচে খুঁজছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর তোমার শরীর এখন কেমন আছে। ঈশানী তো এবার কথাটাকে লুকিয়ে যায়, বলছে কই কিচ্ছু হয়নি তো আমার, এই তো ঠাকুরকে আমি প্রণাম করছিলাম। পিনাকির তো এবার একটু সন্দেহ হয়, ঈশানীকে বলছে তোমার মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন, তোমার ঠিক আছে তো শরীর, তুমি ঠিক করে বলো আমাকে। ঈশানী তো পিনাকিকে কোনো কথা বলতেই চাইছে না, বলছে তুমি না শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো, এই একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। পিনাকি তো এবার ঈশানীকে বোঝাচ্ছে, বলছে হ্যাঁ শুধু শুধু তো আমিই সবসময় চিন্তা করি, আর তুমি তো সকলকে নিয়ে চিন্তা করছো তার বেলা। দেখো তুমি কিন্তু তোমার মনটা ভালো রেখো, শরীরটা তাহলে দেখবে খুব ভালো থাকবে, আর শুধু শুধু কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, তোমার নিজের মনটা ভালো রেখো তাহলেই হবে। চলো এবার নিচে সকলে চিন্তা করছে তোমাকে নিয়ে, চলো নিচে সকলের সামনে যাবে চলো। এই বলেই তো পিনাকি ওখান থেকে চলে যায়। পিনাকি চলে যাওয়ার পর ঈশানী তো সঙ্গে সঙ্গে নিজের রক্তটা দেখছে, বলছে না না এই কথাটা এখন কাউকে জানতে দেওয়া চলবে না, যতদিন আমি পারি সকলের মুখে হাসি ফুটিয়ে রাখবো। এরপর পরের দিন সকাল সকাল দেখা যাচ্ছে তো বাণী সমস্ত পুজোর আয়োজন করে বসে পড়েছে, ওরা তো বাড়িতে একটা পুজো রেখেছে। এবার তো সেখানে আস্তে আস্তে সকলে আসা শুরু করে দিয়েছে, অনিরুদ্ধ, পিনাকি, সাথী সকলে এসেছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে ঈশানী তো বেশ কয়েকটা খাজা ঠাকুরের জন্য বানিয়ে নিয়ে এসেছে। বাণী তো এবার ঈশানীকে বলছে যে মা তুমি এতগুলো খাজা ঠাকুরের জন্য বানিয়ে নিয়ে এসেছো, তাহলে আমাকে তো একটু ডাকতে পারতে, আমি হাতে হাতে করে দিতাম। এবার তো সেই কথাটা শুনে মৌলি সেখানে চলে আসে। মৌলি এসেই বাণীকে বলছে যে কেন বাণী, তোমাকে কি এখন সব কাজে ডাকতে হবে, তোমার থেকে পারমিশন নিতে হবে। বাণী তো সরাসরি মৌলিকে বলছে যে আমি সেই রকম কথা বলিনি মৌলি। নিরুদ্ধ তো এবার মৌলিকে ঝাড়ে, বলছে মৌলি তুমি একটা সহজ কথাটাকে জটিলতা করছো না। ঈশানীতে এবার সকলকে থামিয়ে বলছে উফ তোমরা একটু চুপ করবে, আমার না এইসব ঝগড়া অশান্তি একদম ভালো লাগছে না। ঈশানী তো এবার এই কথাটা বলে মুখটা ছোট করে বসে আছে। সাথী তো এবার সেটা লক্ষ্য করে, ঈশানীকে বলছে যে ঈশানী তোমার মুখ চোখটা এরকম লাগছে কেন, আমার কিন্তু তোমাকে দেখে একদম সুবিধার মনে হচ্ছে না। তখনই তানিয়া বলে ওঠে যে যাই আমি এবার ওদিকের কাজগুলো দেখে আসি। ঈশানী তখন হাসতে হাসতে তানিয়াকে বলছে তা তুমি কোন দিকের কাজ দেখবে তানিয়া। তানিয়া তখন বলছে এই যে মাকে সকলে বকছে, তাই জন্য আমি ওদিকের সমস্ত কাজগুলো দেখে আসি, মায়ের হয়ে তো আমারই সব কাজগুলো করতে হবে তাই না। দাঁড়াও আমি রান্নাঘর থেকে লুচি আর আলুর দমটা নিয়ে আসি। এই বলেই তো তানিয়া ওখান থেকে চলে যায়। সাথী তো এবার বাণীকে বলছে বাণী এই পুজোর সমস্ত যোগাড়যন্ত্রী শেষ তো। বাণী তখন বলছে যে ওই চন্দনটা বেটে রাখা বাকি আছে, কারণ ওটা বেটে রাখলে তো শুকিয়ে যাবে তাই জন্য। মৌলি তো এবার সেই কথাটা শুনে সকলকে বলছে যে আমি চন্দনটা বাটবো। সকলে তো কথাটা শুনেই পুরো চমকে গেছে, বলছে না, সকলে মিলে একসঙ্গে না বলে ওঠে। মৌলি তো এবার সকলের কথা শুনে বলছে যে কেন আমি বাটলে সকলের প্রবলেম কিসের। অনিরুদ্ধ তখন জানাচ্ছে যে না মানে ওই আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে। কথাটা শুনেই তো সকলে হাসাহাসি শুরু করে দেয়, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে ঈশানীর যে অসুখটা হয়েছে সেটা কি কেউ কোনোদিনও ধরতে পারবে, নাকি ঈশানী এইভাবেই শেষ হয়ে যাবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন।